প্রিয় শিক্ষার্থী, হোম টিচিং বাই শহীদুল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করে দেখাবো সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ডিরেক্ট ন্যারেশনকে কিভাবে তোমরা ইনডিরেক্ট বানাবে। লক্ষ্য করো, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার জন্য তোমাদের ধাপে ধাপে 5টি কাজ করতে হবে। 1, 2, 3, 4, 5টি কাজ। আমি শুরুতেই তোমাদের এই 5টি কাজ ব্যাখ্যা করে দিচ্ছি, তারপরে আমি তোমাদের এক্সাম্পলে চলে যাব। লক্ষ্য করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার জন্য আমাদের প্রথম কাজটি হচ্ছে প্রথমে প্রথম সাবজেক্ট বসে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব অংশের যে সাবজেক্টটি তোমরা পাবে, প্রথম সাবজেক্টটি, সেটিকে ইনডিরেক্ট করার সময় শুরুতে বসাতে হবে। এরপর 2 নম্বর কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব তুলে আস্ক অথবা আস্কড বসে, অর্থাৎ তোমাদের রিপোর্টিং ভার্ব পাশাপাশি টু সহকারে, অর্থাৎ সে টু অথবা সেইজ টু এর পরিবর্তে এএসকে আস্ক এবং সেই টু এর পরিবর্তে আস্কড বসাতে হবে। এরপর 3 নম্বর কাজটি হচ্ছে অবজেক্ট বসে। যদি অবজেক্ট থাকে তাহলে বসাবে, আর যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে বসানোর প্রয়োজন নেই। এরপর 4 নম্বর কাজটি হচ্ছে কমা, ইনভার্টেড কমা তুলে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। তোমাদের কমা এবং ইনভার্টেড কমা তুলে তোমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসিয়েছিলে। এবারে আমাদের যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন, সেক্ষেত্রে কমা ইনভার্টেড কমা তুলে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো। আমি এখানেই বলে দিচ্ছি যে কখন ইফ বসাবো আর কখন ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো। তোমাদের মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটি থাকবে, যদি সেন্টেন্সটি কোনো একটি সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমা ইনভার্টেড কমা তুলে সেখানে ইফ বসাবে। আর যদি রিপোর্টেড স্পিচটি অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে সেন্টেন্সটি কোনো একটি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা ইনডিরেক্ট করার সময় কমা ইনভার্টেড কমা তুলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করবে। এরপরে আমাদের 5 নম্বর কাজ হচ্ছে রিপোর্টেড স্পিচ এর, তোমরা যেহেতু জানো আর এস মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ, তাহলে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট থেকে বাকি অংশ বসে। তোমাদের এখানে আরো একটি কথা মনে রাখতে হবে, তোমার ডিরেক্ট ন্যারেশনটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয়, অর্থাৎ ইনভার্টেড কমা এর ভেতরে থাকা সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ হয়, ন্যারেশন পরিবর্তন করার সময় সেই সেন্টেন্সটি আর ইন্টারোগেটিভ থাকবে না, হয়ে যাবে সেন্টেন্সটি অ্যাসার্টিভ। তাহলে আমি এবার তোমাদের এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো, এখানে আমি 2টা এক্সাম্পল দিয়েছি তোমাদের জন্য। একটি সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হওয়া রিপোর্টেড স্পিচ, আর অন্যটি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হওয়া রিপোর্টেড স্পিচ। শুরুতে আমরা প্রথম এক্সাম্পলটি লক্ষ্য করি। লেখা আছে হি সেড টু মি কমা ইনভার্টেড কমা শুরু হ্যাভ ইউ কল্ড হিম ইন মাই হাউস। তাহলে আমরা একবার এই ন্যারেশন পরিবর্তন করে ফেলি। দেখো, আমাদের যেহেতু প্রথম কাজটি হলো কি প্রথমে প্রথম সাবজেক্ট বসে, আমাদের প্রথম সাবজেক্ট এখানে হি, তাই আমি এখানে শুরুতে হি বসালাম। এরপর 2 নম্বর কাজ হলো রিপোর্টিং ভার্ব তুলে আস্ক অথবা আস্কড বসে। লক্ষ্য করো, এখানে রিপোর্টিং ভার্ব সেইড পাস্ট ফর্মে আছে, সে কারণে সেইড টু এর পরিবর্তে আমরা আস্ক এর পাস্ট ফর্ম আস্কড বসাবো। আমি এখানে আস্কড বসালাম। আমাদের 2 নম্বর কাজটি হয়ে গেল। এখন আমাদের 3 নম্বর কাজ হচ্ছে অবজেক্ট বসে। যেহেতু আমাদের এখানে রিপোর্টিং ভার্ব অংশে অবজেক্ট মি আছে দেখা যাচ্ছে, সে কারণে আমি এখানে মি বসালাম। এরপর আমাদের 4 নম্বর কাজ হলো কমা ইনভার্টেড কমা তুলে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। লক্ষ্য করো, যেহেতু আমাদের এখানে রিপোর্টেড স্পিচটি হ্যাভ দ্বারা অর্থাৎ একটি সাহায্যকারী ভার্ব হ্যাভ দ্বারা শুরু হয়ে গেছে, সে কারণে আমরা এই জায়গায় কমা ইনভার্টেড কমা তুলে ইফ বসাবো।
দেখো আমি এখানে ইফ বসিয়েছি। এরপর আমাদের শেষ যে কাজটি, 5 নম্বর কাজটি হলো রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট থেকে বাকি অংশ বসে। তোমাদের মনে রাখতে হবে যে এই রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট থেকে বাকি অংশ বসাতে গিয়ে তোমাদের পূর্বের মতোই অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনের মতোই দুইটি কাজ করতে হবে। তার একটি হলো পার্সন পরিবর্তন, যতবার পার্সন পাবে ততবার পার্সন পরিবর্তনের নিয়ম অনুযায়ী তোমাকে পার্সন পরিবর্তন করতে হবে। আর একটি পরিবর্তন হচ্ছে টেন্স এর পরিবর্তন, যা তুমি একবারই পেয়ে যাবে, তখন তুমি টেন্স নিয়ম অনুযায়ী পরিবর্তন করে ফেলবে। দেখো আমি কাজটি করে দিচ্ছি। এখানে আমাদের 5 নাম্বার কাজ শুরু করার আগে 4 নাম্বার কাজ ইফ পর্যন্ত হয়ে গেল। যেহেতু 5 নাম্বার কাজ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থেকে বাকি অংশ, লক্ষ্য করো এখানে আমাদের রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট হচ্ছে ইউ। তোমাদের কনফিউশন হতে পারে যে ইউ সাবজেক্ট ফর্ম, আবার ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ। তো কখন তোমরা মনে করবে ইউ সাবজেক্ট অবস্থায় আছে আর কখন তোমরা মনে করবে ইউ অবজেক্ট অবস্থায় আছে? লক্ষ্য করো, তোমাদের মনে রাখতে হবে যদি সেন্টেন্সের মধ্যে ইউ শব্দটি বা ইউ ওয়ার্ডটি বা ইউ পার্সনটি মূল ভার্ব এর পরে অবস্থান করে তাহলে সেখানে ইউ অবশ্যই অবজেক্ট। আর যদি ইউ সেন্টেন্সের মধ্যে থাকা মূল ভার্ব এর আগে অবস্থান করে তাহলে ইউ অবশ্যই সেখানে সাবজেক্ট। দেখো রিপোর্টেড স্পিচটি আমাদের এখানে হ্যাভ ইউ কল্ড হিম ইন মাই হাউস, যার মধ্যে মূল ভার্ব হচ্ছে কল্ড। যেহেতু কল্ড মূল ভার্বের আগে অবস্থান করতেছে ইউ, সুতরাং ইউ অবশ্যই এখানে সাবজেক্ট। তাহলে এই ইউ সাবজেক্ট আমাদের সেকেন্ড পারসন হওয়ার কারণে ইউ অনুসরণ করতেছে কাকে? অবশ্যই কমা এর আগের অবজেক্টকে। এখানে আমাদের কমা এর আগের অবজেক্ট আছে মি। তাহলে ইউ যেহেতু এখানে সাবজেক্ট ফর্মে আছে, সে কারণে আমরা মি এর সাবজেক্ট ফর্ম ইউ এর জায়গায় বসিয়ে দেব। দেখো তোমরা জানো মি এর সাবজেক্ট হচ্ছে আই, সে কারণে আমি ইউ এর জায়গায় বসালাম আই। এরপরে আমাদের বসাতে হবে সাহায্যকারী ভার্ব, কেননা আমাদের ডিরেক্ট ন্যারেশন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয় তাহলে ইনডিরেক্ট করার সময় তোমাদের বানাতে হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাধারণত শুরুতে সাবজেক্ট থাকে আর সাবজেক্ট এর পরে সাহায্যকারী ভার্ব থাকে। আমরা ইউ সাবজেক্ট পরিবর্তন করে পেয়ে গেলাম আই, আর এরপরে আমাদের সাহায্যকারী ভার্বের প্রয়োজন। আমরা লক্ষ্য করতেছি এখানে সাহায্যকারী ভার্ব আছে হ্যাভ, আর তোমরা জানো হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে আমাদের বানাতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব হচ্ছে হ্যাড, সে কারণে আমি এখানে বসালাম হ্যাড। এরপর আমরা পাচ্ছি মূল ভার্ব। লক্ষ্য করো ডিরেক্ট ন্যারেশনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, বিধায় সেখানে ভার্বের থার্ড ফর্ম ছিল। এখন এখানে আমাদের ইনডিরেক্ট ন্যারেশনেও আমাদের আছে কি পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের মতোই ইনডিরেক্ট ন্যারেশনেও আমাদের মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে, তাই আমি এখানে বসিয়েছি কল্ড। এরপর আমাদের কাজ হচ্ছে হিম। হিম লক্ষ্য করো এখানে অবশ্যই একটি পার্সন। তোমাদের যদি প্রশ্ন করা হয় হিম কোন পার্সন, নিশ্চয়ই তোমরা বলবে হিম থার্ড পার্সন। আর তোমরা এটাও জানো রিপোর্টেড স্পিচ এর মধ্যকার পার্সন পরিবর্তনের সময় আমরা কি করি, ফার্স্ট পার্সন থাকলে সেটা আমরা পরিবর্তন করি নিয়ম অনুযায়ী, আর সেকেন্ড পার্সন থাকলে সেটাও আমরা নিয়ম অনুযায়ী পরিবর্তন করি। কিন্তু যদি থার্ড পার্সন থাকে সেটা কোনো প্রকার পরিবর্তন হয় না। তাহলে হিম যেহেতু থার্ড পার্সন, সে কারণে আমি কোনো পরিবর্তন না করে এখানে হিম বসালাম। এরপরে এখানে ইন একটা প্রিপজিশন, সেটি ঠিক থাকলো, আমি ইন বসালাম। তারপর আছে কি মাই। মাই চোখে পড়া মাত্রই তোমরা বুঝতে পারছো মাই হচ্ছে একটি পার্সন। কোন পার্সন? অবশ্যই মাই আমাদের হচ্ছে ফার্স্ট পার্সন। যেহেতু ফার্স্ট পার্সন 6টি, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই 6টির মধ্যে মাই আছে, সেই কারণে মাই ফার্স্ট পার্সন। তোমরা এটাও জানো যে রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকলে সেটা প্রথম সাবজেক্ট অর্থাৎ রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়।
তাহলে মাই এখানে ফার্স্ট পারসন হওয়ার কারণে এই মাই শব্দটি প্রথম সাবজেক্ট হিকে অনুসরণ করলো, করার পর আমাদের চিন্তা করে দেখতে হবে যে এই ফার্স্ট পারসনটি কোন ফর্মে আছে। অবশ্যই এখানে মাই শব্দটি পজিটিভ ফর্মে আছে, সে কারণে আমরা মাই এর জায়গায় প্রথম সাবজেক্ট হি এর পজিটিভ ফর্মটি বসাবো। সে কারণে আমি এখানে মাই এর জায়গায় হি এর পজিটিভ ফর্ম হিজ বসালাম এবং হাউস শব্দটি ঠিক থাকলো। শেষ এখানে প্রশ্নবোধক চিহ্নটি ছিল, আমি সেটা এখানে না বসিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম। আমি শুরুতেই তোমাদের বলে দিয়েছি ডিরেক্ট ন্যারেশন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় তাহলে সেটিকে ইনডিরেক্ট করার সময় আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না, হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা কি বসাই? অবশ্যই ফুল স্টপ। তাই আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন এর জায়গায় ফুল স্টপ বসিয়ে দিলাম। এবারে আমি তোমাদের দ্বিতীয় এক্সাম্পলটি আলোচনা করে দিচ্ছি। আমাদের দ্বিতীয় এক্সাম্পলটি আছে হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো আমি আগের মতো করেই তোমাদের এই ন্যারেশনটি পরিবর্তন করে দিচ্ছি। দেখো, আমাদের প্রথম কাজ যেহেতু প্রথম সাবজেক্ট বসে, আমি প্রথমে থাকা সাবজেক্ট হি এখানে বসালাম। 2 নম্বর কাজ রিপোর্টিং ভার্ব তুলে আস্ক অথবা আস্কড বসে। যেহেতু রিপোর্টিং ভার্ব এখানেও আমাদের প্রথমটির মতোই আছে, সেড টু পাস্ট ফর্ম, তাই আমি আস্ক না বসিয়ে আস্কড বসাবো, এখানে আস্কড বসালাম। 3 নম্বর কাজ অবজেক্ট বসে, এখানে অবজেক্ট আছে আমাদের মি, আমি মি বসালাম। এবং 4 নম্বর কাজ হচ্ছে কমা ইনভার্টেড কমা তুলে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসে। তাহলে আমি কমা ইনভার্টেড কমা তুলে ইফ বসাবো নাকি ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, সেজন্য তোমাদের আমি একটু আগেই বলে দিলাম, যদি রিপোর্টেড স্পিচটি কোনো একটি সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেখানে কমা ইনভার্ট কমা তুলে ইফ বসাবো। আর যদি রিপোর্টেড স্পিচটি কোনো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই কমা ইনভার্ট কমা তুলে সেখানে ওই ডাব্লিউএস ওয়ার্ডটি বসাবো। দেখো, এখানে রিপোর্টেড স্পিচটি শুরু হয়ে গেছে হোয়াট একটি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, সে কারণে আমি এখানে কমা ইনভার্ট কমা তুলে ওই ডাব্লিউএস ওয়ার্ড হোয়াটটিকেই বসালাম। এরপরে আমাদের 5 নাম্বার কাজ হচ্ছে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট থেকে বাকি অংশ বসে। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আমাদের এখানে আছে ইউ, যা হচ্ছে একটি সেকেন্ড পারসন। তোমরা জানো সেকেন্ড পারসন কমা এর আগের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে কমা এর আগের অবজেক্ট আছে মি, তাই ইউ এখানে আমাদের সেকেন্ড পারসন সাবজেক্ট ফর্মে থাকার কারণে মি এর সাবজেক্ট ফর্ম আমি এখানে আই বসালাম। এরপরে আমাদের কাজ হলো সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তোমরা চিন্তা করে দেখো, এখানে আমাদের রিপোর্টেড স্পিচটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর আমরা ইনডিরেক্ট করার সময় অবশ্যই টেন্স পরিবর্তন করে বানাবো পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু কোনো প্রকার সাহায্যকারী ভার্ব থাকে না। তাহলে কি থাকে? সাবজেক্ট এর পর সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে। তাহলে আমাদের সাবজেক্ট যেহেতু এখানে বসানো হয়ে গেছে, এরপর আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্ম বসাবো। লক্ষ্য করো এখানে মূল ভার্ব আছে কি আমাদের ওয়ান্ট। তোমরা জানো ওয়ান্ট এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, তাই আমি এখানে ওয়ান্টেড বসালাম। এবং সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে এখানে আমাদের রিপোর্টেড স্পিচের শেষে ছিল প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে আমাদের সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে বিধায় আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে দিলাম ফুল স্টপ। আমি আশা করি তোমরা আজকের ভিডিওটি দেখে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার কাজটি বুঝে ফেলছো। আর আমি আজকের পরের ভিডিওতে তোমাদের এর পরের সেন্টেন্স যেটি আছে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এর ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আর আমার ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে করে আমার পরবর্তী আপলোড করা ভিডিওগুলো তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। এবং তোমাদের বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবে না।